নমস্কার, দেখছেন তালা নিউজ। শুরু করছি আজকের তথ্য কথা অনুষ্ঠান। আর আজকের তথ্য কথা অনুষ্ঠানে আমরা গ্রাম বাংলার লোক সংস্কৃতির আদিম এক ধারা বা রূপ তুলে ধরার চেষ্টা করব আপনাদের সামনে, অবশ্যই তথ্যচিত্রের মাধ্যমে। আর সেই তথ্যচিত্রের যিনি নির্মাতা বা যিনি সৃষ্টিকর্তা, তার সঙ্গে প্রথমে আলাপ করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন পরিচালক মনোজিৎ অধিকারী। নমস্কার। প্রথমেই আমাদের এই অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আপনার এই তথ্যচিত্রের নাম হচ্ছে কৃচ্ছ সাধন, একটি লৌকিক ধারা। প্রথমে এই বিষয়টি আপনি যে বিষয়টি বেছে নিয়েছেন সেই বিষয়টি সম্পর্কে জানতে চাইব। মূলত আমি লোক সংস্কৃতির একজন ছাত্র এবং এই নিয়ে পড়াশোনা করেছি এবং বাংলা সাহিত্য নিয়েও পড়েছি। তো লোক সাহিত্যের লোক সংস্কৃতির যেহেতু ছাত্র ন্যাচারালি আমাকে গ্রাম বাংলার লোক উৎসবগুলো খুব টানে। এই যে পিছিয়ে পড়া জনজাতিদের কথা, তাদের কালচার, তাদের এগুলো তুলে ধরার জন্য আমার খুব মন টানে এবং সেই জন্য আমি মূলত ওই সব অঞ্চলগুলোকেই বেছে নিয়ে কাজ করতে বেরিয়ে যাই। সেই সুবাদেই এরকম একটি সাবজেক্টকে বাছা। যদিও বিষয়টা গাজন, নামটা একটু দিয়েছি অন্যরকমভাবে। কৃচ্ছ সাধন একটি লৌকিক ধারা, অর্থাৎ ওরা সারা মাস ধরে যে কীভাবে শারীরিক কৃচ্ছ সাধন করছে সেটাকেই তুলে ধরা, এবং এটা একটা লৌকিক প্রথা। এইভাবেই আমরা ছবিটাকে এস্টাবলিশ করতে চেয়েছি। অর্থাৎ আপনার খুব ভালো লাগার একটা জায়গা রয়েছে এই বিষয়টাকে কেন্দ্র করে, এবং আপনি নিজেও সম্ভবত ভীষণভাবে ইনভলভ হয়ে গিয়েছেন শুটিং করার সময়। অবশ্যই। হ্যাঁ, সেই শুটিং এর অভিজ্ঞতা যদি আমাদের সঙ্গে একটু শেয়ার করেন। মূলত এটা যেহেতু চৈত্র মাসে একদম প্রথম দিন থেকে শুরু হয়, সারা মাস ব্যাপী চলে। এখন অবশ্য কোথাও কোথাও একটু কম হয়ে গেছে। আমরা সেই চৈত্র মাসের প্রথম দিন থেকে বিভিন্ন প্রান্তে গ্রাম বাংলার বিভিন্ন সময় ঘুরে বেরিয়েছি। মানে এই বুঝতেই পারছেন প্রচণ্ড তাপদাহ, সেগুলো মাথায় নিয়ে কোথায় থাকবো জানি না, কারণ যেখানে পুজোগুলো হয় সেগুলো বেশিরভাগই কোথাও কোনো শেল্টার থাকে না। একদম গ্রাম বাংলা কোথাও একটা বটগাছের তলায় হচ্ছে, কোথাও একটা মন্দির হয়তো ছোটোখাটো আছে, কিন্তু সেইভাবে পাশে পরিবেশ মানে বাসস্থানের পরিবেশটা নেই। তো সেইভাবেই আমাদের ওখানে যাওয়া, কাজ করা, এবং অনেক ক্ষেত্রে আমরা কারুর বাড়ির গোয়াল ঘরে রাত কাটিয়ে দিয়েছি। অনেক ক্ষেত্রে কোনো স্কুল বাড়িতে কোনো মালটা ঢুকেছি, কিন্তু বাইরে মাঠেই আমরা শুয়ে মানে রাতগুলো কাটিয়েছি। দিনের পর দিন এইভাবেই আমরা গ্রামেগঞ্জে ঘুরে কাজটা করেছি। এবং এই কাজটা হয়তো এখন আমাদের 2012 সালে 2006 এই ছবিটা নির্মাণ হয়ে গেছে। তো তারপরেও এখনও আমার রিসার্চ ওয়ার্কটা চলছে, অর্থাৎ প্রায় 12-14 বছর ধরে এই কাজটা চলছে। মানে এটা একটা সংক্ষিপ্ত পর্যায়ে। এরপরে একটা বড় অংশ আমাদের গত ফেব্রুয়ারি মাসে রিলিজ করেছে, প্রায় 2 ঘন্টার ছবি গাজন নামে। অর্থাৎ খুব বড় একটা রিসার্চ ওয়ার্ক রয়েছে এখানে। গাজন যে উৎসব, গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চলের উৎসব, এবং আমরা যতদূর জানি সম্ভবত মোটামুটি পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই এই উৎসব হয়ে থাকে। একদম। হ্যাঁ, তো এই উৎসবের মূল উদ্দেশ্য কি, বা এর সঙ্গে যে জড়িত উপাচারগুলি রয়েছে সেগুলো সম্পর্কে যদি দর্শকদের একটু জানান। অ্যাকচুয়ালি এটা গাজনটা আমরা মূলত জানি শিব এবং পার্বতীর বিবাহ মাস, এবং সেই বিবাহ মাসকেই আমাদের ভক্তরা পালন করে আসে এরকম নানান কৃচ্ছ সাধনার মধ্য দিয়ে। এটা একটা ব্যাপার আছে। আবার অনেক সময় বলা হয় গর্জন যে হয় তার থেকেই গাজন শব্দটা এসেছে। আবার শিবের আর এক নাম গর্জন, সেহেতু গাজন এসেছে। এটা বিভিন্ন মত রয়েছে। তো যে মতই হোক, গাজন মূলত দেখাচ্ছে শিব এবং পার্বতীর বিবাহ উৎসব কেন্দ্রিক এটা আর কি অনুষ্ঠান। সেইভাবেই আমরা এটাকে দেখে আসি এবং সেইভাবেই পালন করে আসি, এবং আজও গ্রাম বাংলার প্রত্যন্তর গ্রামে সেইভাবে হচ্ছে। তবে হ্যাঁ, শহরের আধুনিকতা অনেক ঢুকে গেছে, সেক্ষেত্রে অনেক অনুষ্ঠানটা আর 1 মাস ধরে অনেক ক্ষেত্রেই হয় না, কিছু জায়গায় হয়, কিন্তু বেশিরভাগই ওটা সংক্ষিপ্ত হয়ে গেছে। কোথাও 15 দিন হয়েছে, 7 দিন হয়েছে, এমনকি 3 দিনও রূপান্তরিত হয়েছে। কারণ দৈনন্দিন জীবনযাপনের ক্ষেত্রে এই যারা ভক্ত হয় তারা সারা মাসটা যারা করে তারা বাড়ির সাথে যোগাযোগ রাখতে পারে না। তারা যেদিন থেকে উত্তরীয় গ্রহণ করে সেদিন তারা নিজ গোত্র থেকে রূপান্তরিত হয়ে যায় দেবগোত্রে, না সে তারা বাড়ির সাথে আর সম্পূর্ণ ওদের যোগাযোগটা বিচ্ছিন্ন। এবারে এই দৈনন্দিন আমার যে কঠোর জীবন এসে গেছে, সেক্ষেত্রে এই যে 1 মাস তার রুজি রোজগার কমে যাচ্ছে, সেই ক্ষেত্রে মানুষ কিছুটা ওখানে আর 1 মাস ধরে করতে চাইছেন না। যতটা সংক্ষিপ্ত করলে তাদের সব দিক বজায় থাকে, এটা করার যেমন ইচ্ছা আছে তেমনি রুজি রোজগারটাও যাতে থাকে সেটা ভেবেই ওরা কিছুটা দিন কমিয়ে দিয়েছে। একটা গ্রামের বিশাল সংখ্যক মানুষ জড়িত থাকেন এই উৎসবের সঙ্গে। সাধারণত একটা গ্রামে যদি ধরে নেওয়া যায় একটা গাজন উৎসব হয়, সেখানে আপনি এক্ষুনি ভক্তদের কথা বললেন, কতজন ভক্ত জড়িত থাকে এক একটা উৎসবের সঙ্গে? কোথাও কোথাও আমরা দেখেছি, যেমন যদি কলকাতা কেন্দ্রিক হয় দেখা যায় হয়তো কোনো মানে 20 জন 21 জন হয়ে যাচ্ছে। আবার কোথাও কোথাও একটা আছে যে এতজন ভক্তা হতেই হয়, সেটা না হলে হবে না। আবার মানে কয়েক হাজার ভক্তাও আছে, সেটা যদি আমরা কাটোয়া অঞ্চলে কখনো যাই দেখতে পাবো ওখানে ভক্তার কোনো শেষ নেই। মানে
দলে দলে চলেছেন তারা। আচ্ছা। আমরা ভক্ত হতে চাই বা হচ্ছে, মানে এটা তাদের কাছে এটা সার্বজনীন উৎসবের মতন, যে আমরা বাৎসরিক উৎসব, এটা আমরা সবাই মিলে অংশগ্রহণ করছি। আর একটা ভালো কথা, ওদের কাছে যখন জানতে চাই গাজন মানে কি, বললো গায়ে গায়ে জন, এটা গাজন। আর এক জায়গায় বললো গ্রামজনের উৎসব, তাই গাজন। সত্যি খুব এটা তাৎপর্যপূর্ণ, সত্যি গ্রামজনের উৎসব। প্রতিটা মানে গ্রামের সমস্ত আবাল বৃদ্ধ বনিতা সবাই উৎসবের সাথে অংশগ্রহণ করে, সেই জন্য গ্রামজনের উৎসব বলা যেতেই পারে, এটা বলার অপেক্ষা রাখে। আপনি তো একদম প্রত্যন্ত অঞ্চলে গিয়ে শুটিং করেছেন এবং একদম যারা এই উৎসবের সঙ্গে হয়তো দীর্ঘদিন ধরে জড়িত, এবং আমরা যতদূর জানি গাজন উৎসব বহু প্রাচীন উৎসব। একদম। তো আপনি শুটিং করতে গিয়ে যারা এই ভক্ত বা গ্রাম বাংলার সাধারণ মানুষ, তারা ঠিক কি উপলব্ধি করেন এই উৎসব সম্পর্কে, কি মনে হয়েছে আপনার তাদের সঙ্গে কথা বলে? তা তো বললাম যে ওদের কাছে এটা নিজস্ব উৎসব একটা মনে হচ্ছে, বাৎসরিক উৎসব। আমরা যেমন দুর্গাপুজোয় মেতে উঠি, ওরা কিন্তু এতটা দুর্গাপুজোতেও মাতে না, যেটা এই সময় ওরা মেতে উঠছে। এবং আর একটা দেখুন, ওদের কাছে বৎসরের শুরু হচ্ছে বৈশাখ মাসটা, অর্থাৎ একটা বৎসর চলে যাচ্ছে, একটা নতুন বৎসর আসছে। ন্যাচারালি পুরো মাসটা ধরে একটা উৎসব কেন্দ্রিক ওদের কাছে, এবং ভীষণ ওরা আনন্দ করে সেটাতে। এবং এই উৎসবের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম নাম রয়েছে, যেমন বাংলায় একরকম, বর্ধমানে বোলান, উত্তরবঙ্গে গম্ভীরা নামে উৎসব পরিচিত। তো এই স্থান বিশেষে কি উৎসবের মধ্যে বা রিচুয়ালসগুলোর মধ্যে কিছু পার্থক্য নিশ্চয়ই লক্ষ্য করা যায়? হ্যাঁ, কিছু কিছু পার্থক্য আছে। আমাদের অঞ্চলে যেমনভাবে আমরা পালিত হতে দেখি, সেটা আমরা উত্তরবঙ্গে কিন্তু দেখি না, এবং আমরা কলকাতা অঞ্চলে দেখি না। এবং আমরা দিনাজপুরে যখন যাচ্ছি, এটার নাম হয়ে যাচ্ছে গম্ভীরা। গাজনই হচ্ছে, ব্যাপারটা সবই প্রায় এক, কিন্তু নামটা আলাদা। যেমনি আমরা মালদা যাচ্ছি, গম্ভীরা বলছে, আবার কুচবিহারে যখন কাজ করছি তখন কিন্তু ওরা গাজনই বলছে। সুতরাং এক এক জায়গায় একটা নাম হচ্ছে। আর অনেক জায়গায় তো বলেই দেয় যে আমরা বাবার উৎসব করছি, বিভিন্ন জনের বিভিন্ন রকম আছে, তবে মূলত এই নামগুলো হচ্ছে। এবং আমরা মুর্শিদাবাদে যখন করেছি তখন ওরা আবার আলকাপ যেটা বলছি, তার সাথে কিছুটা রিলেট করছে, কিন্তু সেটা খুব একটা যে গাজনের অংশ দেখতে, কিন্তু গাজন উৎসবকে কেন্দ্র করে আলকাপ লোকনাট্য যেটা, ওটা কিন্তু চলে আসে। এই জন্য হয়তো ওটার সাথে কিছুটা রিলেট করে। আপনি যে তথ্যচিত্রটি তৈরি করেছেন সেটা আমরা নিশ্চয়ই দেখব। আমরা একটা বিরতি নেব তথ্য কথা অনুষ্ঠানে, এবং তারপর আমরা সেই তথ্যচিত্র নিয়ে ফিরব। কৃচ্ছ সাধন একটি লৌকিক ধারা, এবং অবশ্যই দর্শকদের ফোন আমাদের সঙ্গে থাকবে, দর্শকরা ফোন করবেন, এবং আমাদের সঙ্গে পরিচালক মনোজিৎ অধিকারী তিনি তো রয়েছেনই, তিনি দর্শকদের প্রশ্নের নিশ্চয়ই উত্তর দেবেন। একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন। গাজন। গর্জন শব্দ থেকেই গাজন শব্দের উৎপত্তি বলে কেউ কেউ মনে করেন। গাজন শব্দের আভিধানিক অর্থ শিবের উৎসব। তবে বাংলায় ধর্ম, মনসা ও ভগবতীর গাজনও হয়। বর্ধমানে বোলান এবং উত্তরবঙ্গে গম্ভীরা নামেও এই উৎসব পরিচিত। গ্রামের খেটে খাওয়া সাধারণ মানুষই এই উৎসবের হোতা। প্রায় 1 মাস আগেই ঢেঁড়া পিটিয়ে সভার আয়োজন করা হয়। ধর্মরাজ পূজার গাজন উপলক্ষে সকাল 8টার সময় মন্দিরে এক সভা ডাকা হইয়াছে। উক্ত সভায় আপনারা যোগদান করুন। উৎসবের মূল কর্মকর্তা হলেন মণ্ডল। তিনি প্রাচীন প্রথামতো সমস্ত অনুষ্ঠানের উদ্যোক্তা। সভাতে আশা করি গ্রামের সব মানুষই সহযোগিতা দীর্ঘদিন ধরে করেও আসছেন, এবারও করবেন আশা রাখছি। অন্যদিকে উৎসবের প্রয়োজনে নানা রঙ্গ ব্যঙ্গমূলক গান রচিত হয়। গ্রামীণ সুরকাররাই সুর সংযোজন করেন। পশ্চিমের রোদ পড়ন্ত বিকেলের আবহে লীন হচ্ছে। বসন্তের শেষ অবগাহনে চড়ক পূজার আবাহন। গ্রামের নীরব পল্লীটি হঠাৎ মুখরিত হল ঢাকের বাজনায়। দাড়ি গোঁফ কামিয়ে, অর্থাৎ নিঝাড় কামান শেষে মূল সন্ন্যাসী সহ অন্য সন্ন্যাসীরা উত্তরীয় বা উত্তীয় গ্রহণ করছেন। চতুর্দশ্যাম তিথৌ শ্রী ধর্মার্য বার্ষিক পূজা অনুষ্ঠান
যাত্রারম্ভ শ্রী শ্রী স্ব স্ব গোত্র পরিত্যজ্য ধর্মরাজ গোত্র অবত্যই। নিজ নিজ গোত্র ত্যাগ করে প্রত্যেকেই এখন দেবগোত্রে গোত্রান্তরিত। ইনি গাজনে ব্রাহ্মণ বা গাজনে বামন। গাজন উৎসবে ইনি মুখ্য ভূমিকা পালন করেন। পূজার আগে সন্ন্যাসীরা নদীতে স্নান করে নতুন কাপড় পরে গাজন তলায় আসেন। সেখানে হয় ঘট স্থাপন। এর পরের দিন মহাহবিষ্যের দিন। সন্ন্যাসীরা ফুল বেলপাতা শিবের মাথায় দেন। ওই ফুল বেলপাতা শিবের মাথা থেকে নিচে পড়লে তিনি সন্তুষ্ট হয়েছেন এবং অনুমতি দিয়েছেন ধরা হয়। একে বলে ফুল কাড়ান। এখন দুপুর গড়িয়ে বিকেল। বেত হাতে সন্ন্যাসীরা বেরিয়েছেন শোভাযাত্রায়। তাদের কাঁধে পালকিতে চলেছেন গাজনে শিব। শোভাযাত্রায় গান, নাচ, বাজনা ভিন্ন মাত্রা যোগ করেছে। শোভাযাত্রা চলেছে গ্রাম থেকে গ্রামান্তরে, এক শিবালয় থেকে অন্য শিবালয়ে বা গাজনতলায়। শোভাযাত্রা অন্য গাজনতলায় পৌঁছলে দুই গাজনতলার সন্ন্যাসীরা উৎসব আমেজে একে অপরকে আলিঙ্গন করছে। নাচ, গান, বাদ্যে মাটির মানুষের এক মিলন উৎসব হয়ে উঠেছে গাজন। এই রাতেই 108 ঘড়া জল, দুধ, ডাবের জল দিয়ে স্নান করিয়ে লীলাবতীকে অভিষিক্ত করা হয়। তারপর লীলাবতীর সঙ্গে শিবের বিয়ে। এই দিন সূর্যাস্তের পর শেষবারের মতো হবিষ্যান্ন গ্রহণ করেন সন্ন্যাসীরা। তারপর সারা রাত জেগে চলে নানা ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান, যার নাম জাগরণী। কোজাগরী নিশি যাপনের বর্ণময় উৎসব রাত পোহালো। নবারুণর আগে এবার ত্যাগ তিতিক্ষার ভৈরবী, উপবাসী দিন যাপনের আগমনী। এই দিনে সন্ন্যাসীরা কোনো অন্ন গ্রহণ করেন না। সারা দিন ধরে থাকে
নানা পূজা আরাধনা আর কৃচ্ছ্র সাধনা। স্নান শেষে দণ্ডি কেটে পথ পরিক্রমা করছেন আবাল বৃদ্ধ সন্ন্যাসী ভক্তরা। এটি সূর্য পূজার অনুষ্ঠান অর্ঘ্য। জলে স্থলে দুই জায়গাতেই সমান উদ্দীপনাময়। এই অনুষ্ঠানে হাকন্দকে বাণ মারা হয়। প্রথমে আহত ও অজ্ঞান হলেও পরে আনন্দ অনুষ্ঠানে যোগ দেন হাকন্দ। নীল পূজা। গাজনে সন্ন্যাসীরা বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা গ্রহণ করছেন। এটি হল গম্ভীর পূজা। ডাল ভাঙা আর এক জাদু বিশ্বাসী ক্রিয়াকাণ্ড। এই পর্বে বাবলা, গামার, করম, জাম প্রভৃতি গাছের পূজা করে তার ডাল ভেঙে রাখা হয় মন্দিরে। তারপর হাতে হাতে সম্প্রীতির পবিত্র সুতা বাঁধা হয়। এটির নাম কাঁটা গোড়েন অনুষ্ঠান। মন্দির সংলগ্ন প্রাঙ্গণে বিছিয়ে দেওয়া হয় খেজুর কাঁটা, বাবলা কাঁটা ইত্যাদি। সন্ন্যাসীরা ঢাকের তালে এই কাঁটার উপর গড়াগড়ি দেয়। ভক্তাদের পিঠের উপর দিয়ে হেঁটে চলেছেন পুরোহিত। আগে নাকি নরবলি হতো, এখন হয় ছাগ বলি, কোথাও আবার মাছ বলি, চালকুণ্ড বলিও হয়। ঝাঁপ এই উৎসবের এক বিশেষ অঙ্গ। সন্ন্যাসীরা বাঁশের তৈরি মঞ্চে উঠছেন, নিচে অন্যরা ঘাস বা বিচালি ভর্তি বস্তা ধরে আছেন। বস্তার উপরে আছে অনেকগুলি বঁটি। উপরের মঞ্চ থেকে সন্ন্যাসীরা খোলা বুকে ঝাঁপিয়ে পড়ছেন নিচের বঁটিগুলির ওপর।
হিন্দোল। ধুনা পোড়ানো আর এক অনুষ্ঠান। নরনারী উপবাস করে ভেজা কাপড়ে মন্দিরের পাশে বসে এবং মাথায়, দু হাতে, দু জানুর ওপর নতুন সরায় কাঠের টুকরো রেখে আগুন জ্বালায়। ব্রাহ্মণ তার ওপর ফুল, গঙ্গাজল, ধুনা দেন। এর নাম পাট। এটি আসলে লোহার শিকযুক্ত কাঠের তক্তা। পাট স্নান করছে। পাটের ওপর শয়ান করাকে বলে শালে ভর দেওয়া। এখন হচ্ছে পাট পূজা। নানা রঙে সজ্জিত হয়ে মেতে ওঠে আদিম নৃত্যে। মরার মাথাকে জাগিয়ে তোলা আর এক আদিম খেলা। মরার খুলিতে রং মাখিয়ে সেসবের মুখে মদ, মাংস দিয়ে চলে মন্ত্রোচ্চারণ। প্রসাদ হিসেবে থাকে দেশি মদ। ভক্তারা সেই মদ পান করে। আছে শ্মশান খেলা। এই খেলার অন্যতম আকর্ষণ শকুন নাচ। শকুন যেমন মৃতদেহের মাংস ভক্ষণ করে, অন্যান্য প্রাণীর সঙ্গে প্রতিযোগিতা করে, এই খেলাতেও সেই রকম প্রতিযোগিতা দেখা যায়। অনেক সময় পরের দিন দুপুর পর্যন্ত চলে এই শকুন নাচ। কোথাও কোথাও চৈত্র সংক্রান্তির আগের দিনকে বলে হাজরার দিন। হাজরা কথাটির অর্থ হল হাজির হওয়া এবং পান ভোজন করা। এদিন শিব ঠাকুরের অনুগামী যত ভূত, প্রেত, পিশাচ, পেতনিদের ভুরি ভোজনের দিন। গভীর রাতে শুরু হয় হাজরা। ঢাক বাজতে থাকলেই ভূত প্রেতরা বেরিয়ে আসে নিমন্ত্রণ রক্ষা করতে। এর পরের দিন চড়ক পূজা। আজ চড়ক পূজা। এদিন চড়ক গাছকে জাগাতে হয়। চড়ক গাছ কোনো পুকুর বা জলাশয়ে ডুবে থাকে। সন্ন্যাসীরা ঝাঁপিয়ে পড়েন জলে। শেষ অবধি পাওয়া যায় তাকে। চড়ক গাছকে আনা হয় চড়ক তলায়।
চলছে চড়ক কাঠ প্রস্তুতির কাজ। মাটিতে গর্ত করে চড়ক কাঠকে পুঁতে খাড়া করা হয়। চড়ক অনুষ্ঠানে মদ বা ভাঁড়ালের ব্যবহার এক গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে। প্রথমে ভাঁড়াল আনা হয়, তারপর হয় ভাঁড়াল পূজা, সবশেষে ভাঁড়াল নিয়ে চলে খেলা। আগুন সন্ন্যাস, আগুন নিয়ে গ্রাম পরিক্রমা, আগুনের ওপর দিয়ে হাঁটা, লাফানো, শ্মশান অঙ্গার নিয়ে এসে নানা কাজ করা হয়। শারীরিক আত্মনিপীড়নের এক চরম মুহূর্ত এখন। সারা শরীরে 108টি বাণ খুঁড়ে নেন। বাণে আগুন লাগিয়ে শুরু হয় অগ্নিবাণ নৃত্য। মুখে, গলায়, জিভে বাণ ফোড়ানো হয়।
পিঠে বান ফুঁড়ে চড়ক কাঠে ঝোলানো হলো। উৎসবের শেষ পর্বে মালা চন্দন। সন্ন্যাসী সহ আবাল বৃদ্ধ বনিতা একে অপরকে মালা পরিয়ে দেন, কপালে দেন চন্দন তিলক। তারপর তেল হলুদ মেখে দাড়ি নখ কেটে স্নান করে এই দীর্ঘ কঠিন ব্রত উদযাপনের অন্তিম লগ্নে পৌঁছান আপামর মানুষজন। এরপর সন্ন্যাস ব্রত ভঙ্গ, উত্তরীয় বা উত্তীয় বর্জন করে দেবগোত্র থেকে স্বগোত্রে ফিরে আসেন ব্রতীরা। প্রীতিভোজের মাধ্যমে গাজন উৎসবের পরিসমাপ্তি ঘটে। এই উৎসবের সূচনা কবে, সেই প্রশ্ন নিয়ে পথ চলা শুরু করলে আমাদের পৌঁছে যেতে হয় বৈদিক যুগে। কোনো কোনো পণ্ডিতের মতে জাতি পতিত ব্রাত্য আর্যদের একটি দল তাদের সম্মান পুনরুদ্ধারের স্মৃতি উদযাপন করেন গাজন উৎসবের মধ্য দিয়ে। আবার কারো মতে প্রাচীন সমাজের অন্তজ শ্রেণীর একান্ত নিজের উৎসব এই গাজন। যাই হোক, বিবর্তনের মুখোমুখি দাঁড়িয়ে বাংলার গাজন তার নিজস্ব ঐতিহ্যকে ধরে রাখতে পারবে কিনা ভাবিকাল তা বলে দেবে।
আমরা সেই তথ্যচিত্র অর্থাৎ কৃচ্ছ সাধন একটি লৌকিক ধারা সেটি দেখলাম এবং প্রথমেই আপনাকে অনেক অভিনন্দন জানাই, কারণ দীর্ঘদিন ধরে যে পরিশ্রম, যে গবেষণা আপনার এবং আপনার টিমের এই তথ্যচিত্র নির্মাণের ক্ষেত্রে রয়েছে সেই জন্য। ক্ষেত্রে আমি বলবো যে যেটা আপনি বললেন, আমাদের ধন্যবাদ জানাচ্ছেন বা করছেন, তার সাথে আমি বলবো অবশ্যই সেই গ্রামীণ মানুষগুলোকে যাদের সহায়তা না পেলে আমি কাজটা করতে পারতাম না, তারা সবচেয়ে বেশি তাদের ধন্যবাদ জ্ঞাপন করা উচিত, কারণ তাদের অনুষ্ঠান এবং তারা আমাদের সুযোগ দিয়েছেন কাজটা করার, এটাই বলবো। অবশ্যই দর্শকদের উদ্দেশ্যে জানিয়ে রাখি যারা আমাদের সঙ্গে রয়েছেন, যারা তথ্যচিত্রটি দেখলেন এবং আপনাদের যদি সেই নিয়ে কোনো বক্তব্য থাকে অবশ্যই আমাদের ফোন করতে পারেন। আমাদের টেলিফোন লাইন খোলা রয়েছে আপনাদের জন্য 40073264 অথবা 40073265, এই নাম্বারে ফোন করুন আমাদের। আমরা এতক্ষণ দেখলাম এবং অনেক কিছু জানতে পারলাম এই চড়ক উৎসব, যেটাকে কেন্দ্র করে এত বড় একটা উৎসব, সেটা সম্পর্কে। মূলত শিবের পুজো হয় বলে আমরা জানি, এছাড়া অন্যান্য কোনো দেবতা পুজো কি হয়? আমরা শিবের উৎসব বলেই জানি গাজনটাকে। তো আমরা কাজ করতে গিয়ে দেখলাম এটা ধর্মেরও একটা গাজন হয়। ধর্মের গাজন থেকে হচ্ছে যেমন শিবের গাজন, তারপরে আমরা দেখতে দেখতে দেখলাম বলরামের গাজন পেলাম। তো এরপরে দেখলাম শীতলার গাজন হচ্ছে, মনসার গাজন হচ্ছে, ভগবতীর গাজন হচ্ছে, ভৈরবের গাজনও হয়, কিন্তু ভৈরবটা শিবেরই আর এক নাম বলে সেখানে আমরা সেটাকে কাজ করিনি, কিন্তু আমরা 6টা গাজন ইতিমধ্যেই পেয়েছি এবং 6টা গাজনকে আমরা আলাদা করে ছবি করেছি। একদমই। মূলত এটা নির্দিষ্ট একটা সম্প্রদায় বা জাতির উৎসব অবশ্যই, কিন্তু বিভিন্ন সম্প্রদায়ের একটা সংমিশ্রণ সম্ভবত ঘটছে। মূলত পিছিয়ে পড়া জনজাতিদের উৎসব, তার সাথে আমাদের এখন বাবু সমাজ বলুন বা শিক্ষিত সমাজে অংশগ্রহণ করছে, তবে ওই নিষ্ঠুর কৃচ্ছ সাধনটা তারা করেন না, তারা সচেতনে সেটাকে এড়িয়ে চলার চেষ্টা করেন, ভয়েই হোক যেভাবেই হোক, তবে অংশগ্রহণ করছেন, একটা মিলন কেন্দ্র হয়ে উঠছে বলা যায়। অন্য ধর্মের মানুষও কি কোথাও কোথাও? আমরা তো দেখলাম যে বর্ধমানে মাধবপুরে দেখলাম একটা মুসলিম ভদ্রলোককে মালা পরাচ্ছে, এটা বর্ধমানে মাধবপুর অঞ্চলে, ওখানে মুসলিম সম্প্রদায়ের থেকেও ভক্তা দেওয়া হয়, ওখান থেকে 3টে ভক্তা দেওয়া হয়, তারা অংশগ্রহণ করে, যদিও সেগুলো হিন্দু ভক্তাই হয়, কিন্তু সমস্ত খরচা যেটা হয় সেটা ওনারাই বহন করেন। এবং ওই যে মন্দির আছে ওখানে ওনাদের আসতে হয়, ওদের একটা দক্ষিণ দুয়ারি দরজা আছে, সেখানে ওদের বসানো হয়, ওদের মালা টালা পরানো হয়, খাবার টাবার দেওয়া হয়, অর্থাৎ পুজোর সাথে মুসলিম সম্প্রদায় যোগ আছে। এবং আমরা আমতলাতেও দেখি যে নীলের বাতিতে মুসলিম সম্প্রদায়ের মহিলা প্রথম নীলের বাতিটা দেন, তারপরে হিন্দু সম্প্রদায় দেন, অর্থাৎ একটা সর্বধর্ম সমন্বয়ের একটা মিলন ক্ষেত্র বলা যেতে পারে। বেশ, আমরা আমাদের প্রথম দর্শককে আমাদের সঙ্গে পেয়ে গিয়েছি। নমস্কার, কে রয়েছেন আমাদের সঙ্গে? আচ্ছা, আমি অলক রায় বলছিলাম রাজবাগ থেকে। হ্যাঁ, বলুন বলুন। আমরা এই গাজন সম্বন্ধে আমার একটু বলার আছে, সেই সম্বন্ধে ওনাকে একটু বলতে চাই। হ্যাঁ, নিশ্চয়ই বলুন আপনি। বলছি, গাজন কথাটা আমরা যা মানে পাই সেটা হচ্ছে গাথা, মানে গল্প বা কথা। তো এই যে যা আমরা দেখলাম তথ্যচিত্রটায়, কিছু আমার ভালো লাগলো, কিছু জায়গায় প্রশ্ন রয়ে গেছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি যা দেখলাম সেটা হচ্ছে চরক। চরক কথাটার মানে হচ্ছে যা চারণ করে চলে, চলে চলে, কথাটা হচ্ছে চলে চলা, এটাকে বলে চরক। চরকে অ্যাকচুয়ালি শিব আমাদের সমাজ ব্যবস্থাতে শিব একটা এমন ভূমিকা নিয়েছিলেন যে তা আমাদের জীবনের প্রতিটা কাজে শিবের ভূমিকাটা প্রতি মুহূর্তে লাগতো। আপনার প্রশ্নটা যদি আমাদের একটু সংক্ষিপ্ত করে আপনি আমাদের বলেন। এই গাজন কথাটার ক্ষেত্রে আর চরক কথাটার ক্ষেত্রে উৎসবটা, গাজন হচ্ছে লোকাল উৎসব, আর চরক কথাটার সঙ্গে এটাকে মিলে দিয়ে একটা বিভ্রান্তির মতো সৃষ্টি হচ্ছে, সেটা নিয়েই আমার বক্তব্য। বেশ, আপনি অনুষ্ঠান শুনতে থাকুন আমাদের, ওনার প্রশ্নের যদি উত্তর আপনি দেন। তো আমার যেটা মনে হয়েছে, এটা আমার মনে হওয়াটা বলি, সেটা হচ্ছে যে উৎসবটা সারা মাস ধরে চলে এবং বৎসরান্তে চলে। তো সেই ক্ষেত্রে শিবের গাজনই হোক, ধর্মের গাজন হোক, যারই গাজন হোক, একটা মাস ধরে চলে, বিশেষত এটা তাদের বৎসরান্তে চলছে। আমরা দেখতে পাচ্ছি চৈত্র মাসে শুরু হচ্ছে, এবং এই যে উনি যে চরকটা বলছেন যে আমরা কিন্তু যদ্দূর জানি একটা বর্ষ ঘূর্ণন, একটা বর্ষ সমাপ্তি করে নতুন বর্ষে পদার্পণ তারই ইন্ডিকেট করে চরকটা। তো সেই হিসেবে যারা যেহেতু গাজনের সাথে এটা রয়েছে, 1 মাস ধরে চলছে এবং 31শে চৈত্রই চরকটা হয়, বর্ষটা শেষ হলো এবং তার একটা ইন্ডিকেশন আমরা এইভাবে পাই, একটা বছর শেষ হলো, আগামী বছর আসছে। আরও একটা ব্যাপার হচ্ছে
এই যে চড়কটা হচ্ছে মানে গাজনটা মূলত বলি একটা ফার্টিলিটি কাল্টের সাথে যুক্ত ক্ষেত্রে একটা কৃষি ভিত্তিক এবং উর্বরতা কেন্দ্রিক যেহেতু ব্যাপার, সেখানে চড়ক যে কাঠটা সেটাকে আমরা পুরুষাঙ্গ হিসেবে ধরি এবং ভূমি যেটা সেটা একটা মহিলা যদি হয় মাতৃ, অর্থাৎ পিতা এবং মাতা তাদের দুটো মিলন কেন্দ্র হচ্ছে এই একটা অর্থাৎ ফার্টিলিটি কাল্টের সাথে রিলেটেড বলেই চড়কটা এর সাথে যুক্ত হচ্ছে। এটা একটা দিক। আর বর্ষক ঘূর্ণন সমাপ্ত একটা নতুন বর্ষে পদার্পণ, এটা আবার একটা দিক। বেশ, আমরা তথ্যচিত্রে দেখার সময় বেশ কিছু জিনিস দেখছিলাম। একটা সাংস্কৃতিক যোগসূত্র রয়েছে চড়ক উৎসবের সঙ্গে। সাধারণত সেই বিষয়গুলো কি কি, মানে নাটক বা যাত্রাপালা হয়ে থাকে সম্ভবত? আমরা গাজন উৎসবে দেখতে পাই প্রচুর লোকনৃত্য লোকনাট্য আছে যেটা এই অনুষ্ঠানে হয়। আমরা তার মধ্যে কিছু জিনিস দেখতে পাচ্ছিলাম যে ওখানে পণপ্রথা বা বিভিন্ন মানে বৃদ্ধ মা বাবার সাথে কীরকম কী ব্যবহার করছে সেই সব এগুলো তুলে ধরা হচ্ছে এবং একটা নাটকের মধ্যে দিয়েও কিছু জিনিস তুলে ধরা হচ্ছিল। এবং এছাড়া আমরা বোলান দেখতে পাই এবং ওখানেও আমরা দেখতে পাচ্ছি শ্মশান বোলান আছে, পালাবন্দি বোলানও ছিল বা আরও অন্যান্য বোলানের যে বিভিন্ন আঙ্গিক সেগুলো রয়েছে। আলকাপ দেখতে পাই আমরা, গম্ভীরা দেখতে পাই, গম্ভীরা দেখতে পাই, এরকম আরও বহু লোকনাট্য লোকনৃত্য আছে, যেমন আমরা ছৌ দেখতে পাই। হ্যাঁ, এটার একটা কারণ এটাও এই রিচুয়ালসের মধ্যেই পড়ে। সেটা আমাদের অন্য ছবিতে আমরা কথা বলেছি, সেই সব কেন্দ্র নিয়ে আলোচনাও অনেক করেছি। তো বহু লোকনৃত্য লোকনাট্য এর সাথে জড়িত আছে, যেগুলো আমরা পরে প্রত্যেকটা লোকনাট্য লোকনৃত্য নিয়ে আলাদা ছবি করছি আমরা। বেশ, আমাদের সঙ্গে আরও একজন দর্শক রয়েছেন ইতিমধ্যে। নমস্কার, কে বলছেন? হ্যালো, হ্যাঁ বলুন, আপনি টিভির সাউন্ডটা একদম মিউট করে দিন। হ্যাঁ করে দিয়েছি। হ্যাঁ বলুন এবার। হ্যাঁ, আমার নাম রবিশঙ্কর ঘোষ, আমি মালদা থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ, বলছিলাম যে এই ধরনের অনুষ্ঠান আমাদের খুবই ভালো লাগছে। গ্রাম বাংলার সংস্কৃতিকে, বিশেষ করে লোক সংস্কৃতিকে তুলে ধরা, এই জন্য তারা নিউজকে অসংখ্য ধন্যবাদ। আর আমার যেটা বলার, এইখানে আমরা তীর্থ সাধন এই অনুষ্ঠানটাতে গাজনের মূল বিষয়টাই দেখলাম, কিভাবে বিভিন্ন জেলার গাজনগুলো এসছে। আমার প্রশ্নটা হলো যে গম্ভীরা নিয়েও কিন্তু উনি কাজ করেছেন, সেটা কি আমরা দেখতে পাবো আগামী দিনে, বা সেটার মধ্যে কি রয়েছে একটু যদি উনি বলেন, সেটা শোনার জন্য আগ্রহ থাকে। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য। থ্যাংক ইউ। রবিশঙ্কর বাবুর জন্য জানাই যে গম্ভীরা হয়তো আগামী বছর বা আগামী 1.5-2 বছরের মধ্যে বেরোবে, এবং শুধু গম্ভীরা নয়, গম্ভীরা বেরোবে, গমিরা বেরোবে, এবং আমাদের যে সেরাইকেলা ছৌ আছে এবং সেটা আমাদের ঝাড়খণ্ডে এবং ময়ূরভঞ্জে আছে, সেখানেও গাজন হয়, সেগুলো ক্রমশ এইভাবে বেরোবে বিভিন্ন পর্যায়ে। তবে গম্ভীরা নিশ্চয়ই আগামী 1.5-2 বছরের মধ্যে বেরিয়ে আসবে আপনাদের সামনে। নিশ্চয়ই আমরা সেই প্রত্যাশাই রাখি। এবং কিছুক্ষণ আগে আমরা যে সাংস্কৃতিক যোগসূত্রের কথা বলছিলাম, বিভিন্ন ব্যঙ্গমূলক গান রচিত হয়, সেগুলো কি এখনো পুরনো যে গানগুলো সেগুলোকেই ফলো করে আসা হচ্ছে নাকি নতুন কিছু সৃষ্টি হচ্ছে? না, নতুন সৃষ্টি হচ্ছে, তবে সুরটা বর্তমান আধুনিক সুরগুলো বেশি নেওয়া হয় এবং ওরা প্রতিনিয়ত করছে। এবং আমার কাছেই আমি বলতে পারি, আমার রিসার্চ ওয়ার্কের জন্য প্রচুর গান ইতিমধ্যে আমি সংগ্রহ করেছি গ্রামে ঘুরে ঘুরে থেকে। তো প্রতিনিয়ত নতুনত্ব গান লেখা, এবং যে গানটা এবছর হচ্ছে সেটা পরের বছর হবে না, এবং এই গান লেখকদের ওপরে একটা বিশাল দায়িত্ব পড়ে যায়। যেই যত ভালো গান লিখবেন এই সময়টা তাদের অনেকটা রুজি রোজগার নির্ভর করে। সেই জন্য পুরাতন গান কেউই আর চান না, নতুন গান। এবং প্রতিটা, অর্থাৎ মনে করেন আপনি আমাকে বুক করেছেন, আরেকজন ভাবছে যে আমি একটু বেশি টাকা দেবো যদি আমি একটু ভালো গান পাই। এই ব্যাপারটা একটা প্রতিযোগিতামূলক ভাব আছেই এবং সেইভাবেই হয়। আমরা তথ্যচিত্রটি দেখার সময় দেখছিলাম অনেক শিশু এবং মহিলারাও রয়েছেন, তো তারা কতটা অংশগ্রহণ করেন এই উৎসবে? হ্যাঁ, ভক্তা হিসেবে হয়, তবে তারা ওই কঠোরটা করেন না, ফোঁটগুলো যেগুলো করেন না। কিন্তু এমনি যে সারা মাস ধরে যে উপোস থাকা বা উত্তরীয় নেওয়া, এমনি এই দেখলাম আবার দণ্ডিও কাটছে, সেগুলো করেই থাকেন। অর্থাৎ হালকা যে কৃচ্ছ সাধনগুলো সেগুলো করতেন, কঠোরতার দিকে হয়তো ওনারা যান না, স্বাভাবিকভাবে সেটা শারীরিক হয়তোভাবে পারমিট করে না। আর এটা কিন্তু আরেকটা বলে রাখা ভালো, এই যে করছে এদের কাছে জানতে চেয়েছিলাম যে আপনারা এত কষ্ট এটা করছেন কেন। এদের বক্তব্য হচ্ছে, দেখুন আমি এই যে করছি আগামী দিনের শক্তি সঞ্চয় করে নিচ্ছি, আমি সারা বছরটা কৃষির ওপরে খেটে খাবো, এই যে আমার সারা বছর ভালো থাকবে শরীর, সুস্থ সবল থাকবো, এর উপরে আমি চলতে পারবো, সেই জন্য আমি এই কষ্টটা করছি। এটাও আমি নিজে তৃপ্ত হচ্ছি, ভগবানের কাছে কামনা করছি আমি যেন সারা বছরটা সুস্থ সবল থেকে
কেটে কুটে রোজগার করতে পারি, সংসার চালাতে পারি। মানে এটাই তাদের দৃঢ় বিশ্বাস, মানসিক একটা একদম। প্রশান্তি বা তৃপ্তির জায়গা, যে বিশ্বাস এর বলে তারা বছরের পর বছর ধরে এই উৎসবটা এবং করে সরকার আসছে। এই ফোটরগুলো ব্যান করে দিয়েছে, কিন্তু তার সত্ত্বেও করে যাচ্ছে। প্রশাসনের সমস্ত কিছু রয়েছে, তার সত্ত্বেও কিন্তু করছে, বলছে এটা করব। এবং প্রশাসন বলছে এইগুলো এমনইভাবে গ্রামের মধ্যে রয়েছে যেগুলোকে আমরা চেষ্টা করে এখনও দূর করতে পারছি না। এবং বহু বিজ্ঞান মঞ্চ গিয়ে গিয়ে বলছে এগুলো ঠিক নয়, কিন্তু তারা কিন্তু করে যাচ্ছে এখনো। প্রশাসনিক নিষেধাজ্ঞা সত্ত্বেও তাদের সেটা কতটা সমস্যা সৃষ্টি করে? না, সমস্যা হচ্ছে না, এটি বলতে চাইছি। আচ্ছা। অর্থাৎ ওদের বিশ্বাসের জায়গাটা প্রশাসনে গিয়ে আঘাত হানছে না। আচ্ছা। তারা এটা বলেছে যে এটা করো না, এটা করা ঠিক নয়, সেটাই বলেছে, কিন্তু সেইভাবে কঠোরতা কিছু প্রয়োগ করেনি, বল প্রয়োগ করেনি, বা প্রশাসনিক কিছু প্রয়োগ করেনি যে তোমরা এটা থেকে বিরত থাকো। এই উৎসব কতটা পুরনো সেই বিষয়ে নির্দিষ্ট হয়তো তথ্য সেইভাবে বলা খুব ডিফিকাল্ট, কিন্তু তাও আপনার কাছে কি এই বিষয়ে কোনো তথ্য রয়েছে? আমার তো মানে শিবের পুজো বুঝতেই পারছেন, সে মানে বহু যুগ থেকেই চলে আসছে, এবং তখন তো সমগ্র বাংলাটার নিয়েই ছিল। সুতরাং এর উৎসস্থলও সেইভাবে কোথা থেকে সেটাও আমরা বলতে পারবো না, এই আর কি। ওটা এখনও গবেষণার মধ্যে দিয়ে চলছে বিভিন্নভাবে। বেশ, আমাদের সঙ্গে আরো একজন দর্শক রয়েছেন, কথা বলবো। নমস্কার, কে বলছেন? হ্যাঁ বলুন। বলছি গাজনে যে দেখাচ্ছে একটু শিবের সম্বন্ধে বলেন তো। আপনার কথাটা ঠিক স্পষ্ট হলো না। শুনতে পাচ্ছেন? সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে যিনি আমাদের সঙ্গে ছিলেন। তো হ্যাঁ, উৎপত্তি স্থল সম্পর্কে সেভাবে সঠিক করে কিছু বলা বেশ কঠিন, সম্ভব নয়। তো তবুও জানতে চাইবো যে এত দীর্ঘ একটা সময়ের উৎসব এই গাজন উৎসব, আগে যতটা বা যে ঐতিহ্য মেনে এই উৎসব পালন করা হতো সেটা এখনকার দিনে কতটা পালিত হচ্ছে, কি মনে হয় কতটা ধরে রাখা সম্ভব হয়েছে? না, ধরে রাখা যাচ্ছে, তবে আমাদের শহরকেন্দ্রিক অঞ্চলে কিছুটা কমে গেছে। কারণ আগে আমরা দেখতাম ছাটুয়াবু লাটুয়া বাজার বৃহৎভাবে হতো, সেটা কমে গেছে। ভূকৈলাসের গাজন বেশ কিছু যাবৎ বন্ধ হয়ে গিয়ে আবার গত বছর থেকে চালু হয়েছে। সরসুনা আমাদের যে গাজন হতো সেটা প্রায় বন্ধ হয়ে গেছে। তো আমাদের যোগুবাজারের গাজনটাও চলছে, চেতলা বাজারও চলে। তো এইভাবে চললেও সেটা মানে ওই নিয়ম রক্ষার্থে হয়তো চলছে, এবং সেখানে ভক্ত পাওয়াটা খুব শক্ত। মানে কে এই কদিন আমি কামাই করে বন্ধ করে এই সব কাজ করব, জীবিকার তাড়ানো সবাই ওই এক রুজি রোজগারটা কমে যাচ্ছে এই কদিন, সেক্ষেত্রে চান না। আর একটা বলে রাখা ভালো যে আমরা কাজ করতে গিয়ে উৎসস্থল হয়তো পাইনি, কিন্তু এইটুকু বোঝা গিয়েছে, হয়তো ভুল হতে পারে, না হতে পারে আমি জানি না, আমার যেটা এসেছে গবেষণার ক্ষেত্রে, যে অনেক আমরা বুদ্ধ জৈন মূর্তিকে আমরা শিবে রূপান্তরিত হতে দেখেছি, এবং সেটা আমাদের ছবিতেও আছে। এবং তারা যারা পুজো করছেন তারাও জানে এটা বুদ্ধ মূর্তি বা এটা জৈন মূর্তি, কিন্তু এখন সেটা রূপান্তরিত হয়ে গেছে শিবের। এটা একটা অর্থাৎ প্রাচীনত্ব যেটা বলতে চাইছি, যে অনেক আগে থাকতে এটা হতো। এবং ধর্ম পুজোর যে রিচুয়ালসগুলো সেগুলো কিন্তু আমরা শিবের রিচুয়ালসে এসে পড়তে দেখেছি। কারণ কে আগে কে পরে এটা বিতর্কিত একটা ব্যাপার এসে যাচ্ছে। তো ধর্মের রিচুয়ালস এখানে এসে পড়ছে এবং সেইভাবে কিছু সাধনা এইভাবে হচ্ছে, এটা লক্ষ্য করা গেছে। কারাই ভক্ত হবেন, একটা আমরা উপাচার দেখছিলাম যেখানে গোত্রান্তর করা হচ্ছে এবং দেব গোত্রে তারা রূপান্তরিত হচ্ছেন। তো সেই ক্ষেত্রে কারা ভক্ত হবেন সেই বিষয়ে নির্দিষ্ট কোনো নিয়ম কি রয়েছে? না, যতটা আমি দেখেছি কিছু কিছু জায়গাটা নিয়ম আছে, সেখানে বলছেন আমরা মানে মুচিরা হন না, আবার কেউ বলছেন আমরা মুসলিমরা হন না, বাকি সবাই হতে পারেন। আবার আমরা দেখতে পাচ্ছি কিছু ক্ষেত্রে যে মুসলিমরা ভক্ত হচ্ছেন, খুব কম সেটা। আর ডোমেদের পূজা তো আছেই ধর্মের, সুতরাং তারা তো ভক্ত হচ্ছেই। সুতরাং এক একটা পুজোর সময় এক একটা ওরা মেনটেন করে, সেটাই। কিন্তু ভক্ত হবার কোনো নেই, বাধা নেই সেই অর্থে বলা যায়। কারণ আমি মানসিক করেছি, আমি শিব পূজার সময় গিয়ে বা আমি কোনো একটা মানসিক করেছিলাম, সেটা ফল হয়েছে, আমি গিয়ে পুজোটা দেবো, সেটা নিয়ে কোনো বাধা নেই। সেই যদি মুসলিম সম্প্রদায়ে সে পুজো দেন তাতে কোনো বাধা নেই। আমি আগেই বলেছি আমতলায় কিন্তু এখনও মুসলিম সম্প্রদায়ের মহিলাই প্রথম নীলের বাতিটা দেন, অর্থাৎ বাধাটা কিন্তু নেই যে এলে দেওয়াই হবে না, সেরকম কোনো ব্যাপার নেই। কারা মূল পুজো করবেন বা কারা মূল পুরোহিত, সেক্ষেত্রে একটা পরিবর্তন বোধহয় লক্ষ্য করা যাচ্ছে। অবশ্যই আগে আমরা এখনো দেখি ধর্ম পূজাতে মূলত ডোমেদের পূজা, ডোম পণ্ডিত আমাদের এখানে আছে, যিনি একটা পুঁথি পাঠ করছিলেন, উনি কিন্তু ধর্ম পণ্ডিত বা ডোম পণ্ডিত থেকে এসেছেন। তো এখন আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাচ্ছি যে ওই জনজাতি, পিছিয়ে পড়া জনজাতিদের যে পুজোটা ছিল সেটা আস্তে আস্তে আমাদের সভ্য সমাজ গ্রহণ করছে, এবং আমাদের ব্রাহ্মণ পুরোহিত সেখানে অংশগ্রহণ করছেন, এটা আমরা দেখতেই পাচ্ছি। তবে একটা বলে রাখা ভালো, তারা কিন্তু এই গাজনের সময়তেই শুধু করছেন, বাকি সময়টা কিন্তু ওই পিছিয়ে পড়া জনজাতিরাই পুজো করছেন। আচ্ছা আচ্ছা, এটা একটা বলা, সারা বছর ওরা দেখবো,
এই সময়টা এরা এসে গেল। এটা মিশন না আধিপত্য বিস্তার আমি সেটা বলতে চাই না, হচ্ছে আর কি। যে নির্দিষ্ট চড়ক গাছটিকে পুজো করা হয় এই উৎসবে, সেই গাছটি সম্পর্কে আমাদের একেবারেই ধারণা নেই। গাছটাও একটা গর্জন বলে গাছ আছে, সেই গাছটাকে ইয়ে করা হতো। আমি আগেই বলেছি গর্জন শিবের আর একটা নাম, সেই হিসেবে গাজন এসেছে। এই গর্জন গাছটা থেকেও গাজন শব্দ আসতে পারে বা ওই নামের এতেও আসতে পারে। কিন্তু তারপরেও আমরা দেখতে পাচ্ছি শালকাঠও হচ্ছে, দেবদারু গাছও হচ্ছে, চড়ক কাঠ হিসাবে ব্যবহৃত। আমরা দেখলাম এমনকি কলা গাছেও ব্যবহৃত হয়েছে, মোটা কলা গাছ, সেটা আমরা কুচবিহারেও দেখেছি এবং আমাদের বর্ধমানেও দেখেছি বিভিন্ন অঞ্চলে কলা গাছের চড়ক কাঠ, এবং সেখানে কিন্তু দিব্যি 2 জন মানুষ ঘুরছেও। তাহলে এইটা নির্দিষ্ট কিছু নেই যে এই কাঠের হতেই হবে। এখন যেরকম একটা শক্ত মনে হলো সেটা দিয়েই করা, এবং যে যত দুর্বল কাঠে করে কৃতিত্ব নিতে পারে সেরকম একটা প্রতিযোগিতা দেখা যাচ্ছে, চলছে। নির্দিষ্ট একটা সময় সম্ভবত এই কাঠটিকে বা গাছের গুঁড়িটিকে রেখে দেওয়া হয়। গাছটিকে সারা বছর জলে রাখা হয়। আচ্ছা, যে গাছটিকে করা হোক সেটাকে পুজো করা হয়, করে টোরে সারা বছর তাকে জলে রাখা হয়। জল থেকে তোলা হয় চড়কের আগের দিন, তুলে পুজো টুজো করা হয়, তারপর তাকে রাখা হয়। তারপর ওই ওপরে চড়ক কাঠ ঘূর্ণনের যেটা, ওটাকে অনেক ক্ষেত্রে পাই বলে, অনেক জায়গাতেই ওটা বাঁধা হয়, বেঁধে তারপরে চড়কের দিন পুজো টুজো হয়ে তারপরে ঘোরা হয়। যিনি বা যারা এই গাছটি পেয়ে থাকেন তাদের বোধহয় একটা আলাদা গুরুত্ব দিয়ে দেখা হয় এই উৎসবে। গাছটা পেয়ে থাকেন বললে সেরকম কিছু নেই, গাছটা তো সবাই রাখা হয়। তবে একটা মজা আছে, গাছটাকে নিয়ে একটা খেলা চলে। ওরা জলে রেখে দেয়, ওটা আগের দিন ওটা একটা কাঠটাকে খুঁজে পাওয়ার একটা খেলা চলে। সেটা হুল্লোড় চলে, কাঠটা যেখানে রাখা হয় ওই কাঠটা ওখানে থাকে না, সরে যায়, এবং সেই সরে যেতে ওরা সারা দিন জলটাকে ভক্তরা নেমে তল্লাশি চালায় কোথায় আছে, এবং সেই খুঁজে খুঁজে আলটিমেটলি বার করা হয় কাঠটাকে। এই কাঠটা নিয়েও একটা মজা আমরা দেখতে পাই জলের মধ্যে চলছে। আমরা এটি দেখার সময় দেখছিলাম যে একটা জায়গায় নীল পুজোর একটা অংশ ছিল, নীল পুজো বোধহয় গোটা উৎসবের একটা অংশ। বেশ, আপনি দীর্ঘদিন ধরে শুটিং করেছেন এবং একদম প্রত্যন্ত অঞ্চলের মানুষ তাদের মধ্যে মিশে গিয়েছে নিশ্চয়ই কাজের সময়। কাজ করে ঠিক কতটা আনন্দ পেয়েছেন? আমি আগেই বলেছি, ওনারা যদি না থাকতেন হয়তো কাজটা করতে পারতাম না। আমরা প্রচুর কষ্ট করছি, কিন্তু ওনারাও আমাদের সাথে সাধ্য চেষ্টা। আরও একটা বলে রাখা ভালো, আমরা আমাদের 12-14 বছর প্রায় কাজটা হয়েছে, করছি বিভিন্ন গ্রামে। আমাদের শুধু আমাদের কি বলে উত্তর 24 পরগনা জেলাটা আমরা শুটিং করিনি, বাকি কিন্তু সব জেলাতেই করেছি। কোথাও কিন্তু আমাদের এত মূল্যবান জিনিস ছড়িয়ে ছিটিয়ে থাকে, একটা জিনিস কোথাও চুরি হয়নি, এবং আমরা কোনো ঘরে রাখতে পারছি না, আমাদের মাঠে ঘাটেই পড়ে আছে। উল্টে যেমন হয়েছে, আমার শুটিংয়ের সময় আমারই 4টে মোবাইল হারিয়ে গেল, ওরা কিন্তু খুঁজে এনে আমাদের দিয়েছে, বা ক্যামেরাটা ওখানে পড়ে আছে খেয়াল করিনি, স্টিল ক্যামেরা, ওরা কিন্তু এসে দিয়ে গেছে। অর্থাৎ কতটা সততার সহিত দেখছে ওরা ব্যাপারটাকে, বা ভালো লাগছে কলকাতা থেকে এসেছেন দাদারা, তাদের সাথ দিচ্ছি, এটা করে থাকে। খুব সংক্ষেপে জানতে চাইবো যে আপনার এই গোটা তথ্যচিত্রে একটা নির্দিষ্ট কোনো বার্তা রয়েছে যেটা আপনি মানুষের কাছে পৌঁছতে চাইছেন, সেটা কি? সেটা হচ্ছে যে আমি চাইব যে পুরাতন যে আমাদের লোক সংস্কৃতি, লোক ঐতিহ্য, সেগুলো বেঁচে থাকুক সারা এতরে, কারণ নতুন আসবেই। কিন্তু নতুন আসা মানে এই নয় যে পুরাতনকে বিসর্জন দেওয়া। আর পুরাতনের মধ্যে দিয়ে আমরা কিন্তু অনেক কিছু জানতে পারি, আমরা নিজেদের সমৃদ্ধ হতে পারি, এবং জানি আমরা অনেক গবেষণা করতে পারার সুযোগ পাচ্ছি। এটা মনে থেকে যাওয়া ভালো। অনেক ধন্যবাদ আপনাকে প্রথমত এত সময় দেওয়ার জন্য, এবং যে তথ্যচিত্রের মধ্যে দিয়ে আপনি গ্রাম বাংলার এই লোকসংস্কৃতিকে দর্শকদের সামনে এবং সর্বোপরি মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করলেন, সেই জন্য অনেক ধন্যবাদ। এবং আগামী দিনে নিশ্চয়ই এই ধরনের আরও কোনো তথ্যচিত্র আপনার কাছ থেকে আমরা দেখতে পাবো। আজকে তথ্য কথা অনুষ্ঠানে আমরা কৃচ্ছ সাধন একটি লৌকিক ধারা এই তথ্যচিত্রটি দেখলাম, এবং আগামী দিনে নিশ্চয়ই এরকম কোনো বিষয় বা অন্য কোনো বিষয় থাকবে। ততক্ষণের জন্য আপনারা অন্যান্য খবরের জন্য জানতে থাকুন তারা নিউজে।